নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। তাদের দীর্ঘদিনের লড়াই, অবশেষে লড়াইয়ের সফলতা। রাজ্যে প্রথমবারের জন্য বিজেপি সরকার গঠন করেছে। প্রথমে জিজ্ঞাসা করবো যে এই চৌঠা মের আগের পরিস্থিতি, বিজেপি কর্মী হিসাবে, বিজেপি নেতা হিসাবে, এবং চৌঠা মের পরে দল যখন সরকারে এসছে, কতটা পরিবর্তন বুঝতে পারছেন? ডিফারেন্সটা কেমন বুঝতে পারছেন? ডিফারেন্স মানুষের, পশ্চিমবঙ্গ মানুষের একটা সুপ্ত বাসনা ছিল যে বিজেপি সরকারকে আনতে হবে, হিন্দুত্বকে প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে জিহাদি সরকার কাজ করে বিভিন্নভাবে বিরোধী দলের কোনো নেতৃত্বকে ছাড় দেয়নি, সে মাঠ থেকে শুরু করে দাঙ্গা থেকে লুট থেকে সব কিছু করেছে। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারটা আজকে পুরো একদম করাপশান, দুর্নীতি, স্বজন পোষণ সব কিছুতে ভরে গেছিলো। মানুষ চেয়েছিল পরিবর্তন, সেই পরিবর্তনের আজকে মানুষ করে দিয়েছে এবং এটা খুবই খুশি, মানুষও আনন্দিত। এবং সরকারের যে ঘোষিত সিদ্ধান্তগুলো ছিল মানুষের জন্য জনকল্যাণমুখী, সেগুলো আস্তে আস্তে এক মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ করে দিয়েছে। মানুষ আজকে ধন্য করছে, মানুষ সেটা আজকে গ্রহণ করেছে এই বিজেপিকে। সরকার গঠন এবং তার পরবর্তী এক মাসের মধ্যেই দেখা গেছে যে এই বিষ্ণুপুরের যিনি বিধায়ক, তিনি কিন্তু আইনি জালে জড়িয়ে আছেন এবং এই মুহূর্তে তিনি পিসিতে আছেন। সাধারণ মানুষ তারা কি বলছে? তাদের এই মুহূর্তের প্রতিক্রিয়াটা কীরকম? একজন দলীয় কর্মী বা দলীয় নেতৃত্ব হিসাবে আপনার কাছে কি অভিযোগ বা দাবি নিয়ে আসছে মানুষ? না, বিষয় হচ্ছে, দেখুন, মানুষ খুব খুশিতে আছে উনি এই অ্যারেস্ট হওয়ার জন্য। কারণ উনি তো কোনোদিন ভালোভাবে মানুষের ভোটে জেতেনি। রিগিং, সন্ত্রাস এবং সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষকে ভোট দিতে না দেওয়া, তো এইভাবে আজকে জিতে এসছে দীর্ঘদিন। পঞ্চায়েতগুলো ওইভাবে জিতেছে, জেতার পরে মানুষও একটা তিতিবিরক্ত ছিল। এবং ইনি কিন্তু তারপরেও আমাদের যে ক্যান্ডিডেট হয়েছিলেন সেই ক্যান্ডিডেটকে হারিয়ে উনি জিতেছেন। তো সেটা মানুষ কীভাবে জিতেছে সে মানুষ বুঝতে পেরেছিল। কিন্তু তারপরে ওনার যে ঔদ্ধত্য, যেটা বিগত দিনে ছিল, সেই রকম দেখাতে গিয়ে নিজে একেবারে বিরোধীদেরকে তো এমনি কণ্ঠরোধ করে মেরেছিল, অত্যাচার করেছিল, বাড়িঘর লুট, কি সন্ত্রাস না করেছিল। তো সেই সময় আমি সেই কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের আশ্রয় দিয়েছিলাম। সেই সময় আমরা কখনো বলিনি যে তোমাদেরকে মেরে আমাদের সব কিছু আদায় করে নেবো এবং বাড়িঘর বিক্রি করে তোমার আদায় করবো। ওনার একটু আঘাত লাগার পর সরকার পরিবর্তনের জন্য ওনার আঘাতটা লাগলো। বিরোধীদের যে আঘাতের পর আঘাত করেছে, খুন করেছে, সন্ত্রাস করেছে, লুট করেছে, তাতে কিন্তু কোনো ওনার দায়বদ্ধতা ছিল না। তো আজকে সেই জন্য উনি বলছেন আমি 4 কোটি টাকা ফান্ড করেছি, পেটে পা তুলে দেবো, অমুক করবো, নাড়ি ভুড়ি বের করে নেবো, এই যে কথা। তারপরে তুই জিজ্ঞেস করিস তোর শুভেন্দু অধিকারীকে আমি কে, তুই জিজ্ঞেস করিস তোর অমুক নেতাকে, জিজ্ঞেস করিস অর্জুন সিংকে আমি কে। এই ঔদ্ধত্য, দাম্ভিত্য, এবং তারপরে আমি অভিজিৎ দাস ববিকে আমি বাঁচিয়েছি, সুবল ঘাটুকে বাঁচিয়েছি, এরকম ধরনের কথাবার্তা বলার জন্য মানুষ কিন্তু সেটা ঠিকঠাক নেয়নি। এটা তার পাপের প্রায়শ্চিত্ত। যে পাপ উনি করেছেন, যে পাপের সাম্রাজ্য এই বিষ্ণুপুরে তৈরি করেছিলেন, সেটাই ভাঙলো আজকে। ঠিক কথা। এবং উনি এই মুহূর্তে নেই এবং বহু পঞ্চায়েতেও দেখা যাচ্ছে যারা মেম্বার বা সমিতিতেও সবসময় সভাপতি, সহসভাপতি বা যারা ভোটে জিতে এসে জনপ্রতিনিধি, সবাইকে ঠিকমতো কিন্তু পাওয়া যাচ্ছে না। কেউ ভয়তে হয়তো পালিয়ে রয়েছে, কেউ বা আইনি ভাষা কলে পড়তে পারে এই ভেবে আসছে না। সেক্ষেত্রে মানুষের যে নিত্যদিনের কাজ বা যে পরিষেবা, সেটাকে আপনারা কীভাবে সামলাচ্ছেন? না, পরিষেবাটা অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যম দিয়ে যেভাবে দেওয়া যায় সিস্টেমেটিক আছে, তো সেই সিস্টেমে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে। আর এরা নিজেরা এত চুরি করেছে, এত অন্যায় করেছে, তো ভয়ে পালিয়েছে। এদেরকে কেউ মারতে হয়নি, ভয়ে পালিয়ে গেছে। তো আমরা বলবো তোমরা ফিরে এসো, পাপের প্রায়শ্চিত্ত করো এবং সেই পাপের প্রায়শ্চিত্ত করে পদত্যাগ করো। পালিয়ে যাওয়ার কোনো বিষয় নেই, যে অন্যায় করেছো পাপের প্রায়শ্চিত্ত করো। আর এই যে অতি সম্পত্তি দেখতে পাওয়া গেছে কেওড়াডাঙ্গা অঞ্চল, সেখানেও একটি শ্মশানের জমিকে ব্যক্তিগতভাবে করে নেওয়া হয়েছে, এই একাধিক অভিযোগ। এবং যাদের নাম উঠছে সেই প্রধান এই বিধায়কেরই বোন এবং আরও তার সাথে তার স্বামী, যার নাম উঠেছে তিনি তার বোনেরই স্বামী। কোথাও কি এটা পরিবারতন্ত্র কাজ করছিল বিষ্ণুপুরের বুকে? দেখুন, যে জমিটা নিয়ে কথা হয়েছে, এই জমিটার জন্যও আমি 30 বছর লড়াই করেছি। শ্মশান বিধর্মীরা জোর করে দখল করে নিচ্ছিল, তখন থেকে আন্দোলন করে এটাকে বাঁচিয়ে রাখি। তার সত্ত্বেও সেই জমি থেকে কিছুটা আবার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, জোর করে পাইয়ে দেওয়া হয়েছে, তাদের ট্রাক ঢুকছে, সেটা পরে হিসাবে। কিন্তু এইটা শ্মশানের জমি,
এখানে এরা জবরদখল করে পঞ্চায়েতটা করছে। হ্যাঁ, পঞ্চায়েতের প্রস্তাব দিয়েছে, এখানে আমরা ওইখানে পঞ্চায়েত না, এখানে পঞ্চায়েত করব। যেহেতু সরকারি প্রতিষ্ঠান হচ্ছে, পঞ্চায়েতটা খুব ভালো জায়গায় ছিল না, আসছে, তার জন্য আমি বাধা দিইনি। কিন্তু ওইখানে একটা দীর্ঘদিনের প্রায় 40 থেকে 50 বছরের একটা আপনার গোডাউন ছিল, মানে খাদ্য দপ্তরের গোডাউন ছিল। সেই গোডাউনটা তারপরে সেটা পিএইচি তাদের মালপত্র রাখে, গোডাউনটা অন্য অন্য জায়গায় হয়ে যাওয়ার পর। তো সেই বিল্ডিংটাকে পুরো বেআইনিভাবে, এবং এই প্রধানের স্বামী দিলীপ নস্কর সেটাকে পুরোপুরি একেবারে কেটে একেবারে বিক্রি করে দিয়েছে। বড় বড় লোহার জয়েস ছিল, বিম ছিল, সেগুলোকে সব না হলেও অন্তত কোটি টাকার অ্যাসেট, সেই অ্যাসেটটাকে ওখান থেকে মানে বিনা টেন্ডারে কোনো পারমিশন ছাড়া, এটা কখনোই করা যায় না, কিন্তু উনি করেছে। এবং সরকারের কাছে আমার অ্যাপিল ছিল যে এটাকে বার করা হোক। আমার সেই প্রায় 23 সালে আমি একটা কমপ্লেন করে রেখেছিলাম। তার এখন সরকার আসার পরে সেটা পুনর্ভাবে তদন্ত হচ্ছে এবং তদন্ত রিপোর্টও গেছে। এবার প্রশাসন কিভাবে নেবে, আমরা চাই যেভাবে এই সরকারি সম্পত্তি লুট করেছে, চুরি করেছে, বিক্রি করেছে, তার সাজা যেন ওই দিলীপ নস্করের হয় এবং তার সঙ্গে যার সহযোগী ছিল। এরপরে দেখা যাচ্ছে ওখানটায় আবার নাকি নতুন করে আবার দিয়েছে, একটা কমিউনিটি হলের জন্য নাকি আবার জমি দেওয়া হয়েছে। জানি না কীভাবে দিতে পারে, বিএলআরও বাবা কীভাবে দিতে পারে, বিডিও কীভাবে দিতে পারে। অ্যাকচুয়ালি জেলা কালেক্টরের অধীনে হচ্ছে শ্মশান, কবরস্থান, সরকারি ল্যান্ডগুলো থাকে। তো উনি দিয়েছে উনি, ওনার এবার তদন্ত করে বলবে হ্যাঁ দেওয়াটা ঠিক হয়েছে কি না ঠিক হয়েছে, সেটা ওনারাই বিবেচনা করবে। তো এই লড়াই আছে, এটা তার বিরুদ্ধে আমার ছিল। এবং টোটাল পঞ্চায়েতটা, এই পঞ্চায়েতে মানুষকে কোনো স্বাধীনতা দেয়নি এই প্রধান এবং প্রধানের স্বামী। যখন তখন মার, বেআইনিভাবে বিচার, জমি দখল করিয়ে দেওয়া, এবং মানে যেন কি অত্যাচার করেছিল, সেই অত্যাচারের ফলে আজকে তাদের এরকম সাজা হচ্ছে। নাহলে আপনি ভাবতে পারেন, একটা বিধায়ক সে নিজে জেল খাটছে, তার ছেলে জেল খাটছে, নিজের ভগ্নিপোত আজকে অ্যারেস্ট হচ্ছে, আজকে ভাগনা অ্যারেস্ট হচ্ছে, মানে কিসের জন্য? এটা নিশ্চয়ই তার পাপের সাম্রাজ্য, তাই জন্য হয়েছে। তো আমরা মনে করবো এটা যেমন কর্ম করবি ভাবে, ফল তেমনই তুই পাবি রে, হিসাবের বাইরে কোথায় যাবি রে। তো সেই হিসাব দিতে হচ্ছে এদের। এবং 4 তারিখের পর আমরা দেখেছি শুধু সম্প্রতি নয়, বহু পুরনো নানা কেসের ফাইলও ওপেন হওয়া শুরু করেছে। তো এই মুহূর্তে বিষ্ণুপুর নিয়ে যেগুলো আমরা জানি বা যেগুলো নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন চলছে, এর বাইরেও আপনাদের স্ক্যানারে আর কি মানে অভিযোগ আছে যেগুলোকে আপনারা সামনে তুলে ধরতে চাইছেন? সাধারণ মানুষের অভিযোগ, তখন অভিযোগ দেওয়া হয়েছিল, অ্যাকশন হয়নি, কার্যকরী হয়নি, সেইগুলোই কার্যকরী হচ্ছে। আর এরা যে দুর্নীতিগুলো করেছে, সেই দুর্নীতিটা সিএম তো বলেই দিয়েছে যে যার কাছ থেকে কাটমানি নিয়েছে কাটমানি ফেরত দাও, নাহলে কাটমানি যে নিয়েছো তোমরা তাদের সাজা ভোগ করো। তো আমপান থেকে শুরু করে, আইলা থেকে শুরু করে 100 দিনের কাজ, জব কার্ডের টাকা, আবাস যোজনা, মানে যেভাবে ওরা লুট করেছে সেই লুট তো দিতে হবে। আপনার শুনলে আশ্চর্য হবেন যে একটা পঞ্চায়েতে সরকারি টাকা অ্যালটমেন্ট সংখ্যা অন্তত না হলেও 20 থেকে 25 কোটি করে টাকা 5 বছরে পঞ্চায়েতে আসছে। যদি আপনি হিসাব দেখেন, একটা বুথে 1 কোটি টাকা 5 বছরে পৌঁছাচ্ছে, আপনি বলুন কি কাজ হওয়া দরকার। কিন্তু সেখানে কাজ কতটা হয়েছে সেটা সাধারণ মানুষ বলে দেবে, আপনাদেরও ক্যামেরার চোখ আছে, সেখানে দেখতে পাবে। কারণ একই স্কিমকে 3বার 4বার করে দেখিয়ে টাকা তুলে খেয়ে নেওয়া হয়েছে, শুধু লুট হয়েছে। এবং যেটা দেখছেন প্রতিনিয়ত আজকে পৌরসভা এবং এমএলএ, এমপি, তাদের মধ্যে যে করাপশন দুর্নীতিতে অ্যারেস্ট হচ্ছে, তার মধ্যে দেখবেন এবারে পঞ্চায়েত অডিট হলে মানে প্রধান উপপ্রধান সহজে কত আজকে লক্ষ্য অ্যারেস্ট হবে সেটা কল্পনা করা যাবে। আর ঠিক বিগত দিনেও আমরা দেখেছি যে আপনি ডায়মন্ড হারবার এই লোকসভার একটা অন্যতম বিজেপি নেতৃত্ব হলেও বিষ্ণুপুরের একদম গ্রাউন্ড লেভেলে থাকা একজন নেতাই বলা যায়। মানুষের সাথে আপনি সবসময় জনসংযোগের কাছে থেকেছেন। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে বিষ্ণুপুরের প্রধান সমস্যা কি মনে হয় আপনার, বা মানুষের থেকে কি ফিডব্যাক পেয়েছেন? না, এখানে সমস্যা হচ্ছে মানুষের যে ভোটের অধিকার চলে গেছিল, সেই ভোটের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেটা আমরা উৎসবের সঙ্গে যাতে ভোট দিয়ে মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, এটা হবে। করাপশান দুর্নীতি মুক্ত হবে। এই বিষ্ণুপুরে যেভাবে ফ্যাক্টরি কলকারখানাগুলো বন্ধ করেছে সেগুলোকে আমরা খোলার চেষ্টা করব। এবং সর্বোপরি যে রাজ্য সরকার যে যোজনা পরিকল্পনা নিয়ে এসছে, সেই পরিকল্পনাগুলো মানুষের কাছে আমরা
পৌঁছে দেব, এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। এবং যাতে করে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান থেকে শুরু করে, এবং যে সমস্ত আপনার বিষ্ণুপুরের যে খালগুলো আছে মজে গেছে, সেই খালগুলোকে সংস্কার করতে হবে, যেগুলো বেআইনি প্রজেক্ট প্রমোটিং হচ্ছে সেগুলোকে আইনের আওতায় এনে আজকের পরিবেশ ভারসাম্যকে বজায় রাখতে হবে। বিশেষ করে এই কাজগুলো অবশ্যই, আর সমাজের মধ্যে যে বিভাজন সৃষ্টি করেছিল সেই বিভাজনটাকে আমরা দূর করার চেষ্টা করব সবাইকে এই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যম দিয়ে। অতি সম্প্রতি দেখেছি মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে নতুন বিল পাস করেছেন, গুন্ডা দমন বিল। এই বিলের কতটা উপকারিতা এই বিষ্ণুপুরে আসতে পারে বলে মনে করছেন? এটা মানে অত্যন্ত ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এরকম একটা বিল আনার জন্য। কারণ এলাকায় যে যারা গুন্ডামি করে, মাস্তানি করে, দাদাগিরি করে, সেগুলো যাতে বন্ধ হয় এবং সেই প্রচেষ্টা, এবং এটা সফল হবে এবং মানুষ সেই গুন্ডাদের হাত থেকে আজকে মা বোনেরা ইজ্জত বাঁচাতে পারবে, মানুষও তাদের সেই নিরাপত্তা সুরক্ষা পাবে। এই আজকের দিনে দাঁড়িয়ে আপনার বিষ্ণুপুরবাসীকে তথা সমগ্র ডায়মন্ড হারবারবাসীকে কি বার্তা দিতে চাইবেন? আমাদের বার্তা হচ্ছে, আপনারা পরিবর্তন এনেছেন, পরিবর্তন হয়েছে, তো আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য মানুষকে আবেদন করব যে আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা কাউকে তোলাবাজি দেবেন না, বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের সরকার এটা জনতার সরকার, এবং এই সরকার মানবিক সরকার, আপনাদের পাশে আছে এবং থাকবে। এবং আমি আজকের 35 থেকে 36 বছর রাজনৈতিক জীবনে মানুষের পাশে থেকেছিলাম, সরকারে না থেকেও তাদের পাশে আমি থেকেছি আজকে প্রায় 35 বছর। এবারে সরকার এসছে, তাদের পাশে আমি নিশ্চিতভাবে থেকে যাদের যাদের যতটুকুনি সমস্যা আছে আমি সেগুলো তাদের সমাধান করার চেষ্টা করব। সে সামাজিকভাবে হোক, আইনের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমি সেটা করব। Subscribe our channel. Press the bell icon.